ভগ্ন প্রায় ৩০০ বছর পুরনো এই প্রাসাদটি নিমুখ-হারাম দেউড়ি নামে পরিচিত। মুর্শিদাবাদে যে ঐতিহাসিক জায়গাগুলো আছে তার মধ্যে এটাও একটি। এই প্রাসাদটি আরেক নামেও পরিচিত জাফরগঞ্জ। এখানেই নিজের সুপরিবারদেরকে নিয়ে থাকতেন মীর জাফর। ঐতিহাসিক সূত্র মতে পাওয়া যায় এই প্রাসাদেই নাকি হত্যা করা হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে। বর্তমানে প্রাসাদটা আর নেই, রয়েছে শুধু প্রবেশদ্বার। এর ভগ্ন ইটের মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের চরম বিশ্বাসঘাতকতার অধ্যায়। আমার নাম আফ্রিদি খান, আপনারা দেখছেন আফ্রিদি খান 22। আজকের ভিডিওতে নিমুখ-হারাম দেউড়ির ইতিহাস এবং নবাব সিরাজউদ্দৌলা হত্যার দিন ঠিক কী হয়েছিল এই প্রাসাদে তা আপনাদের জানাবো। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন পুরো ইতিহাস। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নসিপুর যাওয়ার পথে ভাগীরথী নদীর তীরে ভগ্ন প্রায় ৩০০ বছর পুরনো এই প্রাসাদটি দেখা যায়। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খান তার প্রিয় বোন শাহ খানমের জন্য। এই বোনের সাথেই বিয়ে হয়েছিল মীর জাফরের। আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা হন পরবর্তী নবাব, কিন্তু তা মেনে নিতে পারেনি মীর জাফর, ঘসেটি বেগম এবং জগৎ শেঠের মতো কিছু ব্যক্তি। তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাবকে গদি থেকে সরানোর জন্য চক্রান্ত করেছিলেন। আর ষড়যন্ত্র ভগ্ন প্রায় ৩০০ বছর পুরনো এই বাড়িতেই। মীর জাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। পলাশী যুদ্ধ সালটি ছিল ১৭৫৭। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও পলাশী যুদ্ধে মীর জাফর যুদ্ধ করেননি ইংরেজদের বিরুদ্ধে। যুদ্ধের পরিস্থিতি দেখে সিরাজউদ্দৌলা পালিয়ে যান নিজের স্ত্রী লুৎফুন্নেসা এবং মেয়ে জোহরাকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগোলা গিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ২-৩ দিন পর সিরাজউদ্দৌলা বেশভূষা পাল্টিয়ে চলে গিয়েছিলেন রাজমহলে। ৩ দিন ধরে কিছু খাওয়া হয়নি, তাই নিয়েছিলেন একটু বিরতি, আর রান্না হয়েছিল খিচুড়ি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই এলাকায় থাকতো এক ফকির। সেই ফকির কয়েকটি মোহরের লোভে গোপন খবর পৌঁছে দেয় সিরাজউদ্দৌলা এখানেই আছে। এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মীর জাফর, যাকে দিনরাত পরিশ্রম করে খুঁজে বেড়াচ্ছিল সেই নবাব হাতের মুঠোয়। খবর পেয়ে মীর জাফরের জানায় মীর কাসিম ঘিরে ফেলে পুরো এলাকা। সশস্ত্র সৈন্যদেরকে নিয়ে বন্দি করলো নবাব সিরাজউদ্দৌলাকে। বন্দি নবাবকে নিয়ে ২রা জুলাই ১৭৫৭ সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে। সেই সময় রবার্ট ক্লাইভ সেখানে সশস্ত্র সেনা নিয়ে উপস্থিত ছিল। জাফরগঞ্জের এই প্রাসাদে সিংহাসনচ্যুত অসহায় নবাবকে নিয়ে আসা হলো গভীর রাতে। সেই সময় অসহায় নবাব মীর জাফরের কাছে নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। নবাবকে সরিয়ে তারা আলোচনা শুরু করলেন। বিশ্বাসঘাতকের দল কেউ বলল নবাবকে মুর্শিদাবাদে বন্দি করা হোক, আবার কেউ চাইল দেশের বাইরে বন্দি করা হোক, আবার কেউ বলল নবাবকে প্রাণদণ্ড দেওয়া হোক। কিন্তু মীর জাফরের ১৭ বছরের ছেলে মিরন চেয়েছিল নবাবের মৃত্যুদণ্ড। সেই সময় মীর জাফরের কোনো মতামত ছিল না। এই থেকে বোঝা যায় যে সে তার ছেলের মিরনের পক্ষেই ছিল। আলোচনা শেষে সবাই চলে যায়। মীর জাফর যায় নিজের শয়নকক্ষে। মিরন মোহাম্মদ বেগকে নবাবকে হত্যার আদেশ দেয়। এই মোহাম্মদ বেগ আরেক নামেও পরিচিত লাল মোহাম্মদ। মোহাম্মদ বেগ ছিল নবাবের অত্যন্ত প্রিয় একজন। মিরন তার সঙ্গীদের নিয়ে চলে গেল নবাবের কক্ষে। নবাবের তখন বুঝতে আর কিছু বাকি ছিল না। নবাব সিরাজউদ্দৌলা তখন চেয়েছিলেন তাকে যেন স্নান করতে দেওয়া হয় এবং নামাজ পড়তে দেওয়া হয়, কিন্তু দুষ্টু মিরন এবং মোহাম্মদ বেগ কেউই তার কথা মানল না। তার উপরে এক ঘোড়া জল ঢেলে দিল। তখন নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারলেন যে নবাবের আর কোনো কথা মানা হবে না। তখন নবাব এক গ্লাস জল খেতে চাইলেন। এক গ্লাস জল খাওয়ার পরেই মোহাম্মদ বেগ প্রথম ছুরির আঘাত করলেন নবাব সিরাজউদ্দৌলা। আর এই আঘাত করার পরেই সবাই তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ল নবাবের উপর। কিছুক্ষণ পরে সম্পূর্ণ হলো তাদের কাজ এবং লুটিয়ে পড়ল
নবাবের দেহ, নবাবের মাথা। 25 বছর বয়সী নবাব সিরাজদৌল্লার নিথর দেহটা সারা রাত পড়ে থাকলো সেই প্রাসাদে। কিন্তু বিশ্বাসঘাতকেরাও বেশি দিন থাকতে পারেনি সিংহাসনে। আর তখন থেকেই এই প্রাসাদের নাম হয়েছিল অভিশপ্ত দেউড়ি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন।